এখন গ্রামেও নাই, শহরেও নাই, শুধু এক জায়গায় কারেন্ট আছে, সেটা হলো মন্ত্রীপাড়া আর এমপি পাড়া ন্যামভবনে। প্রথমে সরকার মিথ্যাচার করেছে বিদ্যুৎ নিয়ে, সরকারের মিথ্যাচারের কারণে মানুষ হলে বিভ্রান্ত হয়েছিল। সরকার বলছে সব কিছু আছে, কিন্তু আসলে ছিল না। এখন গ্রামেও নাই, শহরেও নাই, শুধু এক জায়গায় কারেন্ট আছে, সেটা হলো মন্ত্রীপাড়া আর এমপি পাড়া ন্যামভবনে। মন্ত্রীপাড়া আর ন্যামভবনে প্রথমে লোডশেডিং করতে হবে, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে, তারপরে বাংলাদেশের অন্য জায়গায়। এখানে সবাই যারা রাজনীতি করে সবাই বাসায় বিদ্যুৎ আছে, এজন্য ওনারা টের পায় না। বিভিন্ন জায়গায় দেখছি পোলাপাইন মানে শার্ট টাট খুলে হলো গ্রামে গঞ্জে ঘুরতেছে পাগল হয়ে, পড়াশোনা করতে পারতেছে না। আর আরেকটা বিষয় হলো নির্বাচন কমিশনে কারেন্ট থাকে, মানে যে জায়গাটা আসলে ডিস্টার্ব দিলে প্রবলেম, সরকার ওই জায়গায় কারেন্ট দিয়ে রাখছে, আর অন্য সব জায়গায় নাই। আর আজকে তো আমরা জমা দিতে আসছি যে কর্নেল অলি আহমদের, অ্যান্ড কি এটা ইলেকশনের আগে সবাই রেজাল্ট জানে। এটা হলো খুবই বাংলাদেশের একটা জিনিস। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে 91-এর যে আইনটা, এই আইনটাই ঠিক নাই। আর ভালো একটা আইন করা দরকার ছিল। তো নির্বাচনের পরীক্ষার আগে জানে রেজাল্ট কি সবাই, খুবই অদ্ভুত বিষয়। তারপরে আমরা অংশগ্রহণ করতেছি, আমরা এটা দেখাচ্ছি রাজপথে, রাষ্ট্রপতি নির্বাচনে, পার্লামেন্টে সরকার থেকে বিরোধী দলের দূরত্ব হচ্ছে, কারণ সংস্কার বাস্তবায়ন না করার কারণে। তো এগুলো কিন্তু সরকারকে বার্তা দেওয়া হচ্ছে যে বেশি যায় লাভ নাই, আস্তে আস্তে। এখানে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, শামসুল আলম, উনি বিএনপির হলো নির্বাচনী যে টিম ছিল সেখানে ছিল, এই টিম থেকে আইসা ওনাকে আবার এখানে বসানো হয়েছে। এটা নাকি স্বাধীন নির্বাচন কমিশন, এটা স্বাধীন না, এটা হলো বিএনপি নির্বাচন কমিশন। ওনাকে যা দেখা করে আসলাম, উনি চেয়ারে বসছে। পরে বললাম ওনার কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো কাজ আছে। আমি ওনাকে বললাম, উনিও যেটা আশ্বাস দিয়েছে উনি দল নিরপেক্ষ কাজ করবে, আমরা ওনাকে আশ্বাস জানিয়েছি। তো আমি বলছি ভাই দল নিরপেক্ষ কাজ করতে হবে, কোনো দলীয় কাজ করা যাবে না। উনিও বলছে দল নিরপেক্ষ কাজ করবে। ভাই নিজের দলের বাইরে ভোট দিলে হচ্ছে সদস্য পদ চলে যাওয়ার মতো, এটা তো আমরা বিরোধিতা করছিলাম সংস্কার কমিশনের। সংস্কার অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে না। যদি ওইটা অনুযায়ী হইতো তাহলে কিন্তু বিএনপি জিততো না। কারণ বিএনপির এমপিরা বিএনপির উপরে খেপা, মানে এলাকায় যাইতে পারে না, বিদ্যুৎ নাই। তারপরে হলো শুধু হাওয়া ভবনের যারা লোক তারাই টেন্ডার বাণিজ্য পায়, অন্য এমপিরা কিছু পায় না। এলাকায় বিএনপির এমপিরাই বিপদে আছে, দেখবেন দলের মধ্যে বিদ্রোহ হবে কয়েকদিন পরে বিএনপির ভিতরে। সবার একটু ভিতরে খোঁজ নিয়ে দেখবেন ওদের ভিতরে খুবই, এই যে সচিবালয়ে বিএনপি মিটিং করতেছে, স্ট্যান্ডিং কমিটির মিটিং। সচিবালয় কি বিএনপির দলীয় অফিস নাকি? এটা দলীয় অফিস বানায় ফেলছে। 5 বছরের কেন এই প্রশ্ন করতে কোনো বুদ্ধিজীবীকে আমি দেখি নাই। শ্বশুর বলেছিল জামাই কেমন বলে কথা খুব ভালো বলতে পারে, বলে থামতে জানে তো, আমাকে থামতে জানতে হবে, বুঝতে পারছেন। মাত্র 5 জন লোককে নিয়ে বাংলা একাডেমি 1980-র দশকের শেষের দিকে একটা কমিটি করে, বাংলা প্রমিত বানান সংস্কার কমিটি। বলেছিল যে তাদের যে সংস্কার, আমি সবগুলো বলছি না, তারা যে বাংলা ভাষা কিছুই না জেনে তার উপরে খোদকারি করছেন। একটা উদাহরণ দেই, আমরা বলি খাঁটি গরুর দুধ, তারা বলে না গরুর খাঁটি দুধ বলতে হবে। তার অর্থাৎ একটা বিশেষের আগে যদি একাধিক বিশেষণ বসে তাহলে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। একটা বড় নীল শার্ট, নীল বড় শার্ট না বড় নীল শার্ট, এগুলো বিদেশি ভাষায় নিয়ম আছে। তো এই আরেকটা হলে কয়ে দীর্ঘকের দিয়ে লেখা, তোমার নাম কি, ছোটোবেলা থেকে আমরা রস্যকের দিয়ে পড়েছি, এটা এখন দীর্ঘকের করতে হবে। আমি বলছি স্বৈরাচার কাকে বলে, আমি সঠিক বা উনি ভুল সেটা নয়, তারা যে কায়দায় এটা আরোপ করেছেন, বলে এখন থেকে বাংলা একাডেমির বইতে এই বানান চালু হবে, আর কারো আমরা করবো না। তারপর এগুলো টেক্সট বুক বোর্ডে গেল, তারপর পত্রপত্রিকাগুলি তাকে হুবহু বিনা প্রশ্নে এটা অনুকরণ করা শুরু করলেন। প্রথম আলো করলো, যুগান্তর তার ব্যতিক্রম নয়, আমি দুঃখের সাথে বলছি। এবং এই যে গণ অভ্যুত্থান লেখার সময় লোকে একসাথে লেখে ধরেন, কিন্তু বাংলা অ হচ্ছে, আমরা এটাকে বলে স্বরে অ, এটা যখন শেষে যায় তখন অন্তস্থ। অন্তস্থ 2টা অর্থ আছে বাংলায়, মধ্যে এবং শেষে। আমার অন্তরে মানে ভিতরে, অন্তে মানে শেষে। তো অ যখন শুরুতে লেখেন, আরবিতে যখন আলিফ শুরুতে লিখবেন একরকম খালা থাকবে, শেষে লিখলে এটা জেগে যায়। মাঝখানে লেখা একরকম হয়, ইয়ে যখন শুরুতে একরকম হয়, শেষে হলে ডেক্সের মতো পেট হয়। বাংলাতেও অন্তস্থ হয়, যেটা বলে জতে ফোঁটা দিয়া, ওইটাও কিন্তু অধ্বনি, এইটাও অধ্বনি। কোনটা কোথায় বসবে আমরা যখন ব্যর্থ বলি, মানে বি অর্থ, অর্থ ভিন্ন হয়ে যায়, অর্থ থাকে না। যেমন যে বাংলা ভাষার উপর যে অত্যাচার হয়েছে সেটা হচ্ছে আমাদের কাজেই পড়ে নেই। এখন ইংরেজিতে আসি, আমি কোনো আপনাদের এখানে সম্প্রতি লেখার সুযোগ দিয়েছেন বলে লিখেছি, রিফর্ম আর ট্রান্সফর্মের মধ্যে পার্থক্য আছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে হঠাৎ আমি দেখলাম সব রাস্তায় লেখা আছে স্বাধীনতা এনেছে, সংস্কারও আনবো। যেন এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার, কিন্তু সংস্কারটা তালিকা থাকতে হবে। তো আমি কি সংস্কার করতে চাই? দেশ কি প্রেসিডেন্ট পদ্ধতিতে চলবে না প্রধানমন্ত্রী পদ্ধতিতে চলবে, কার ক্ষমতা বেশি হবে না দুটো সমান হবে, এগুলি যেমন থাকে। দেশের লেখাপড়া কোন ভাষায় হবে সেটাও সংস্কারের অন্তর্ভুক্ত। কিন্তু এনসিপির তরুণেরা ছদ্ম
কেউই কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেনি। আমি আজকে কথা লম্বা করব না। শ্বশুর বলেছিল জামাই কেমন বলে কথা খুব ভালো বলতে পারে, বলে থামতে জানে তো, তা আমাকে থামতে জানতে হবে, বুঝতে পারছেন? তা আমি বেশি বলবো না। আসলে সংস্কারের একটা তালিকা করেন, এখন এই টেবিল থেকেও করতে পারেন। বুদ্ধিজীবীদের দায়িত্ব কি? আহমদ সাফার উদ্ধৃতি দিয়েছেন মহিউদ্দিন ভাই, বলছে আহমদ সাফা বলতেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর 72 সনে তিনি বলছেন আনিসুর রহমান প্রভৃতি অর্থনীতিবিদকে লক্ষ্য করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে কথা বলেন, পরে বইতে লিখেছেন। গণকণ্ঠে ছাপা হয়েছিল এটা 1972-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে 17 কিস্তিতে। প্রথম দিন উনি বলছিলেন আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানি ছিলেন, এখন বাঙালি হয়েছেন, তাও ঠেলায় পড়ে। বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। গত 55 বছরে বাংলাদেশে অনেক বিকাশ, মানে জনসংখ্যা বেড়েছে, দেশে নানা প্রযুক্তি বেড়েছে, বিল্ডিং বেড়েছে, কিন্তু সমাজ কাঠামোর পরিবর্তন হয়েছে এটা আপনারা বলবেন না। যদি পরিবর্তন কিছু হয়ে থাকে, এটা হচ্ছে যে উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার প্রথম লক্ষ্য ছিল সাম্য, মানে আমি বলছি বৈষম্য কমানো, মানবিক মর্যাদা, যেটা পাকিস্তানের আমাদের দিত না, গালি দিত, এবং সামাজিক সুবিচার। এই কোনো দিক থেকে আমাদের অগ্রসর হয় নাই। ফলে আপনি 90 বলেন, 24 বলেন, সব ঘটনা ঘটেছে। তো এখনও লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের লেখাপড়াটা এখন আর বাংলা ভাষায় হচ্ছে না। অথচ এটা নিয়ে আমি কারো মাথা ব্যথা দেখি না। পাকিস্তান বলে কথা মাহবুবুল্লাহ ভাই বললেন, আদম যে লাভজনক ছিল না ক্ষতিকর ছিল, কিন্তু আমাদের দেশে প্রাথমিক শিক্ষা 5 বছরের কেন? এই প্রশ্ন করতে কোনো বুদ্ধিজীবীকে আমি দেখি নাই। আমাদের দেশের যেমন নবম শ্রেণী থেকে আপনি বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এই বিভাগ শুরু করলে কেন 60-এর দশকের গোড়া থেকেই। এটা তো পৃথিবীর কোনো দেশে নাই। যাদেরকে আমরা মুরব্বী দেশ মনে করি, খোদ ইংল্যান্ডে নাই, আমেরিকায় নাই, জাপানে নাই। এটা কোন ধরনের কথা? পৃথিবীর সব দেশের মধ্যে যেগুলো ব্রিটিশ কলোনি ছিল সবগুলিতে প্রাথমিক শিক্ষা 6 বছরের। আজ এইটা নগদ আপনার হাতে প্রমাণ আছে। ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে শুরু হয়, এবং প্রাথমিক বুনিয়াদী শিক্ষা বলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই যে মানুষের শিক্ষা নিয়ে আপনি করলেন, এই যে ইংরেজি মিডিয়াম চালু করলেন, সমস্ত কিন্ডারগার্টেন ইন্টারন্যাশনাল স্কুল হয়ে যাচ্ছে এখন, এই নিয়ে কোনো কথা নাই। যদি বুদ্ধিজীবীরা জনমত তৈরি না করে, পত্রিকাগুলি বুদ্ধিজীবীদের প্রতিনিধি হিসেবে ধরছি, তাহলে রাজনীতিবিদরা সংস্কার করতে পারবে না। আজকের বুদ্ধিজীবীরা যা বলেন সেটা 10 বছর পরে রাজনীতিবিদের জন্য একটা শিক্ষা হয়। বুদ্ধিজীবী বলতে যাদের বোঝাচ্ছি আমি, যারা চিন্তাকে এগিয়ে নিতে পারে। সেই দিক থেকে বলছি আমি বেশি কথা বলবো না। শুধু শিক্ষা ব্যবস্থারই যে আমাদের বর্তমান দুরবস্থা, সেটার জন্য প্রায় 10টা শিক্ষা কমিশন হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। কুদরতে কোদার থেকে পরপর প্রত্যেক সরকারের সময় একটা হইতো। সেগুলোর নেট রেজাল্ট কি? তো একই কথা নিয়ে তো চর্বিত চর্বণ করছে, সকলে আতঙ্কিত কি মাদ্রাসা শিক্ষা বেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে তথ্য দিই, এবার এইচএসসি এবং সমমানের পরীক্ষা দিয়েছে কতজন? প্রায় 12 লাখ। লক্ষ্য করুন, তার মধ্যে প্রায় 1.5 লাখ মাদ্রাসার, বিবিধ মাদ্রাসা সমপর্যায়ের, আর বাকি সব তো স্কুল কলেজের। তারপরে আতঙ্কবাদীরা বলতে চাই কি মাদ্রাসা শিক্ষা, আপনি যারা স্কুল কলেজে পড়েছে তাদের সবাইকে না পারছেন চাকরি দিতে, না পারছেন আরও উচ্চতর শিক্ষার সুযোগ দিতে। মানে দেশের অর্থনীতিতে যদি কোনো স্থবিরতা থাকে, তাহলে এই লোকজনদের চাকরি দেবেন কীভাবে? আরেকটা পথ ছিল, আপনি ওদের বিদেশে পাঠাবেন। বিদেশে পাঠাতে হলে যে পরিমাণ নীতি এবং দুর্নীতির আশ্রয় নিতে হয়, সেটা সবার পক্ষে সম্ভব নয়। আমেরিকায় এখন ভিজিট ভিসায় B1, B2 ভিসা যেতে হলে আপনি $20,000 বন্ড দিতে হবে আপনাকে। মানে এটা হচ্ছে বেড়াতে যাওয়ার। ইমিগ্রেশন ভিসা বন্ধ। তো পৃথিবীর সব দেশে তো ইমিগ্রেশনের সুযোগ কমে যাচ্ছে। এই সমস্ত বিবেচনা করে আমাদের অর্থনৈতিক সংস্কারটাই প্রধান। আমি আবু আহমদের সাথে আগ্রহী, কিন্তু উনি একটাই রেকর্ড সবসময় বাজাইলেন, উনি প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষে আছেন। আমাদের সমস্যাটা প্রাইভেট পাবলিক নয়, গোটা সমস্যাটা কি এটা যদি আমরা চিহ্নিত করতে না পারি, জনগণের মধ্যে যে প্রধান সমস্যা সেটা আমরা বলি বেকার সমস্যা। তো বেকার সমস্যা কেন? দেশে যে পরিমাণ মানুষ জন্মাচ্ছে সেই পরিমাণ কাজ জন্মাচ্ছে না। মানুষ তো আমরা বলি শুধু মুখ নিয়ে জন্মায় না, 2টা হাত নিয়েও জন্মায়। তাহলে কাজ সৃষ্টির দায়িত্ব কী? আমরা তো বলি আমাদের এটা জাতীয় রাষ্ট্র, কিন্তু সত্যি কথা বললে এটাকে আমাদের জাতীয় রাষ্ট্র? আমাদের অর্থনীতিতে শতকরা কত ভাগ আমরা নির্ধারণ করি? আমরা তো আন্তর্জাতিক রাষ্ট্র, মানে বিশ্বের জাতীয় সমাজের মধ্যে আমাদের থাকতে হয়। আপনার অর্থনীতি এমনভাবে গড়ে তুলেছেন, রন্ধ্রে রন্ধ্রে এখানে বিদেশ প্রবেশ করেছে। আপনার প্রধান রপ্তানি আয় 2 জায়গা থেকে হয়। শ্রমিক রপ্তানি করেন কাঁচা, আগে যেটাকে দাস ব্যবসা বলতো, এটা আপনারা অকুশলী অদক্ষ শ্রমিক রপ্তানি বলেন। আচ্ছা, আরেকটা কি? আপনি রপ্তানিমুখী পোশাক শিল্প থেকে আয় করেন। এই দুটো হচ্ছে বৈদেশিক মুদ্রার জন্য সবচেয়ে বড় খাত। আরও ছোটোখাটো থাকতে পারে, সেগুলি আমরা নন ট্রেডিশনাল বলি। এখন এইগুলি তো সম্পূর্ণভাবে বিদেশের উপর নির্ভরশীল। আপনি কোন নীতি গ্রহণ করবেন, এমনকি শিক্ষাক্ষেত্রে কোন নীতি গ্রহণ করবেন? এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুর্নীতি কী পরিমাণ প্রবেশ করেছে, এটা প্রবেশ ছিল হ্যাকঅ্যাপ।
হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, সেই দুর্নীতির সাক্ষী আমি নিজে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে ওনার বিভাগেই, হ্যাঁ না, আমার সাথেও প্রতারণা করেছে ও তৎকালীন যিনি এই প্রধান ছিলেন। যে আমি কথা বলবো না, এখন আবার শুরু হচ্ছে একটা হিট, এটা হলো ইট জেনারেটস মোর হিট দেন লাইট। কী বিষয়ে গবেষণা করতে হবে সেটাও বলে দিচ্ছে, গবেষণা কী দিবেন, কী সিদ্ধান্ত নেবেন সেটাও বলে দিচ্ছে, কোন কোন এরিয়ায় প্রায়োরিটি দিতে হবে। ক্লাইমেট চেঞ্জ আপনার বলা হচ্ছে, জঙ্গি নিধন, এগুলো হচ্ছে গবেষণার বিষয়, ওয়ার্ল্ড ব্যাংক নির্ধারণ করে দিচ্ছে। তো এই জন্য বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা টাকার জন্য 5 কোটি টাকা দেওয়া হচ্ছে, 50 লাখ টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন মাপে, তাতে একটা ডিপার্টমেন্টকে একটা দিতেই হবে প্রকল্প, তাতে 4-5 জন থাকবে, এ অদ্ভুত সব ব্যাপার। আমি বলছি দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মৌলিক ব্যবস্থা। ওই যে একটা অর্থনীতিবিদ এক বিখ্যাত বই আছে, প্রোডাকশন অফ কমোডিটিস বাই মিনস অফ কমোডিটিস। আপনার সবচেয়ে বড় কমোডিটি হচ্ছে মানুষ বর্তমান যুগে। আপনি যদি ভালো মানুষ তৈরি করতে, ভালো মানে শিক্ষিত দক্ষ তৈরি করছেন, তাহলে শিক্ষা ব্যবস্থার সাথে কোনো বিকল্প নাই। আমরা তো যোগ্য লোক তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা করেছি। আমাদের দেশে প্রথম সমস্যা হচ্ছে দেশের স্বাধীন করেছেন বাংলা ভাষার নামে, কিন্তু বাংলা ভাষায় আপনি কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, বুনিয়াদী শিক্ষা পড়াতে পারছেন না, আপনি বই লিখতে পারছেন না, টেক্সট বই নাই, আপনাকে ভারত থেকে বই আমদানি করে পড়াতে হবে। বাচ্চারা আমার বাড়িতেও পড়ে অশোকা করে, ইন্ডিয়ান টেক্সট বই পড়াচ্ছে ক্লাস 2, 3, 4 বই দিয়ে। গোটা মুঞ্জামলে হয়েছে। তো আপনারা যে বললেন আমাকে 31 তারিখে তো বক্তৃতা, আমি তো গত 21 বছর ধরেই এই নীতিগুলির সমালোচনা করছি। এই যে আমাদের আবু আহমেদ সাহেব বলে গেলেন যে এখন দারিদ্র বাইরে 20 থেকে 25 হয়েছে, কিন্তু আপনি কীভাবে দারিদ্র মাপেন? এটা আনিসুর রহমান সাহেব বলতেন চিকেন ফিড থিওরি অফ পভার্টি। 2200 কিলো ক্যালোরি খাইলে একটা লোক আর দরিদ্র থাকে না। সেটা কি? আমরা যেটা বড় আকারে স্যান্ডউইচ খাই ডাবল টাকার, তাতে 3000 কিলো ক্যালোরি বেশি থাকে। এই যে এই সমস্ত অশ্লীল মাপ দিয়ে যে একটা দেশকে দেখাচ্ছেন, আমাদেরকে মুরগি হিসেবে মনে করা হচ্ছে। এবং সেইটা নিয়ে আমি বলছি, হ্যাঁ দারিদ্র গত বছরের চেয়ে এবছর বেপেছে, এই মাপটা ঠিক আছে, এটাতে রিলেটিভ মাপ, কিন্তু গোটা জিনিসটাতে একটা অলিক সম্ভাবনার উপর তৈরি। এবং শিক্ষিত সম্পর্কে আমরা যেটা বলি যে যারা নাম দস্তখত করতে পারে তারা স্বাক্ষর, এই বলে দেখেন যে 74% লোক স্বাক্ষর, কিন্তু যুগান্তর পড়তে পারে এমন লোককে যে শিক্ষিত ধরেন 5 জনও পাবেন না আপনি। তো এই সমস্ত জিনিসগুলো জনগণকে ফাঁকি দেওয়ার যে ব্যবস্থার নাম রাজনীতি, সেটা দিতে আমরা আছি। আমি মনে করি যে 24-এর অভ্যুত্থানের পর আমাদের এইসব বিষয়ে চিন্তা করার অবকাশ তৈরি হয়েছে। আগে তো গলা টিপে দেওয়া হয়তো, এখন আমরা কিছুটা বলতে পারি, কিন্তু আমরা নিজেরা জানি কি না। সুতরাং আমি কথা শেষ করি। এখন দেশে প্রাথমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পর্যন্ত শিক্ষাটা আমরা কম্পালসারি করার কথা বলছি না, এটা তো অবৈতনিক করা উচিত ছিল। বর্তমান যে এত আপনি সাবসিডি দিতে পারছেন, শিক্ষা সাবসিডি দিতে পারছেন না। জাতীয় আয়ের শতকরা কত ভাগ খরচ করলে দেশে নিরক্ষরতা দূর হয়, এই বিষয়ে জাতিসংঘের পরামর্শ, ইউনেস্কোর পরামর্শ 1968 সনে ছিল, শতকরা 6 ভাগ কমপক্ষে দিতে হবে, বেশি দিলে ভালো। নিকারাগুয়া, কিউবা প্রভৃতি দেশ 10 বছরের মধ্যে দিয়েছে, তাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চলে গেছে, এটা আমার বক্তব্য নয়, কিন্তু তারা দেশের ব্যাপক জনগণের মধ্যে অশিক্ষা দূর করার ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছে। আমরা যে দেশকে স্লোগান দিয়েছিলাম সাম্য এবং মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেশের লক্ষ্য হবে, কই গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমর্থন, এই কথা 1972-71 ঘোষণা ছিল না? এগুলো অনুবাদ করে দেওয়া হয়েছে। মানে লেখেন 71-এর 10 এপ্রিল থেকে 72-এর 4 নভেম্বর, এই মানে 18 মাসের 19 মাসের মধ্যে আপনি দেশের একটা ভাবান, এটা তো অনুবাদ, কিন্তু অনুবাদ করতে গিয়ে যে প্রতারণাটা হয়েছে, গণতন্ত্র থাকলেই হইতো। আপনি যে বাকিটা সমাজতন্ত্রের কথা বলেছেন, ওই জন্যই আহমদ সাহেব কথাটা বলেছিলেন, বুদ্ধিজীবীরা এখন যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন নয়। সেই বুদ্ধিজীবীদের একজন হচ্ছে রহমান সোবহান, বেঁচে আছেন এখন সৌভাগ্যবশত। সেই বুদ্ধিজীবীদের রহমান সোবহান, আনিসুর রহমান, মোশাররফ হোসেন, এবং এদের নিয়ে আবার বড় বড় ঢাউট বই বেরোচ্ছে এখন, নুরুল ইসলাম সহ এদের নিয়ে ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আবার এইটাকে আবার টাইম কী যেন পত্রিকায় 10টা সেরা বইয়ের মধ্যে তালিকার মধ্যে নিচ্ছে। কিন্তু এরা কী করেছে? আহমদ সাহেব বলছেন আপনারা যে পরামর্শ দিচ্ছেন, যে সমাজতন্ত্র করতেছেন, এতে দেশের কোনো সমাজতন্ত্র হবে না, সমাজতন্ত্রের পরিবর্তন হবে না। আমরা এখনও বলি এই বাংলাদেশ খুব গরিব দেশ নয়, এই যে বিপুল পরিমাণ অঢেল সম্পদ দেশ থেকে পাচার হয়েছে। আপনি বলেন দেশে যেটা পাচার হয় না সেটা কম নয়। আসল কথা সেটা বিতরণের কথা আসলেই আবু আহমদ সাহেব বলে কি আপনি দারিদ্র বিতরণ করবেন? আমি তো দারিদ্র বিতরণের কথা বলি নাই। আমরা সিফিলিস বিতরণ করি না। স্বাস্থ্যকে বিতরণ করা যায়, কিন্তু কঠিন ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তাহলে আপনাকে পদক্ষেপ নিতে হবে, এই জন্য তো দেশের সরকার দরকার। তো যা হোক, আমি একটা ক্ষেত্রে সময় বাঁচাবার জন্য বললাম, যেহেতু শ্বশুরের পরামর্শ থামতে হবে, সেটা আমি বলবো যে শিক্ষাক্ষেত্রটাই ঠিক করেন। এটা ঠিক করতে আপনার পয়সা লাগবে। তো আপনি পদ্মা সেতু করতে চেয়েছেন, পয়সা পাইছেন কোথায়? ঋণ করেছেন। তো ঋণং কৃতম ঘৃতম পিবেত, তো আপনি পিবেত করেন। আপনি তো লেখাপড়ার কাজটা যদি করেন,
এই যে আপনারা কি কেউ আমাকে উত্তর দিবেন, উত্তর এই যে আমরা ইংরেজি মিডিয়াম করতে দেশের কি উন্নতি করতেছি? কোনো আত্মসম্মান সম্পন্ন জাতি পৃথিবীতে নেই আজকে যে নিজের ভাষায় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যন্ত দেয় না। ফিনল্যান্ডকে এত বড় দেশ, 50-55 লাখের মতো লোক, সব দেশে নিজ দেশে শিক্ষা হয়। আরব দেশগুলিতেও দেখেন তারা নিজ দেশে শিক্ষা দেয়। ইংরেজি আমি শিখবেন, কিন্তু আপনার কিন্ডার গার্ডেন, প্রাইমারি স্কুল যে একতফা, এই যে আপনি ডিওএইচএসের নাম নিচ্ছেন, এই সব জায়গাতে ক্রমশ আমি গেলাম বিইউপিতে, আমাকে মাঝে মাঝে ডক্টর থাকে, একটাও বাংলা শব্দ নাই জরুরি বাহির ছাড়া। এই যে জাতীয় মানে আমি বলবো রাষ্ট্রভাষার এই যে অবমাননা প্রত্যেক জায়গায় আপনি দেখেন, প্রাইভেট সেক্টরগুলিতে দেখেন যে বাড়িগুলির থেকে আইসা বাচ্চাদের ডিওএইচএস দান শতকরা 99.99 বাড়ির নাম তো ইংরেজিতে, নম্বর ইংরেজিতে। ইংরেজির আমি বিরোধী নই, আন্তর্জাতিক ভাষা, কিন্তু বাংলা থাকতে হবে না? বাংলার পড়ানো ইংরেজি দিবেন, কারণ এটা তো রাষ্ট্রীয় ভাষা। এই তো আপনি অহংকার করে বললাম কে যেন বক্তৃতা আপনি বললেন বোধ হয় 99 কত যেন 98.7 আমাদের বাংলাভাষী, এটা কোনো অর্থ হয়? মেজরিটির বাংলা ভাষাকে আপনি অপমান করে আপনি কোথায় যাচ্ছেন? তাহলে আপনি এই যে সিভিল সোসাইটি কী করে? সিভিল সোসাইটি এইটাই করেছে সমস্ত, এখানে বেঙ্গল ডেল্টা কনফারেন্স করতেছে, এখানে এশিয়া প্যাসিফিক করতেছে, সবই করছে। দেশীয় ভাষায় রাখে আপনি টেকনোলজিতে আছে, অনুবাদ তো করতেই পারেন, ওভারহেড তো করতেই পারেন। এই যে আমি যে কথা বলছি এটা অটোমেটিক দেন আপনি ইংরেজি অনুবাদ হয়ে যায়, খারাপ হোক ইংরেজি বলে এটা বাংলা অনুবাদ হয়ে যায়। দেশের শিক্ষা ব্যবস্থা যত আপনি ঠিক না করেন তা আপনি দেশের রাজনীতি করতে পারবেন না। আমার কথা এখন খুব অপ্রিয় মনে হবে এটা, তার এই ব্যাপারে বিএনপির কোনো ভিন্ন নীতি আছে বলে আমার মনে হয় না, এনসিপির কোনো ভিন্ন আছে বলে মনে হয় না, সবাই তো একই কাণ্ডারি। এবং আমি মনে করি আমার বক্তব্য সম্পূর্ণ ভুল, তা আমাকে ভুল প্রমাণ করেন। সমকাল বলে একটা পত্রিকা আছে দেশে, 2008 সনে ওই যে সামরিক সরকার যখন আসছিল, তখন সেই সময় এই রকুনুদ্দিন আহমদ বলে এক অ্যাডভোকেট ছিলেন, ব্যারিস্টার বিশ্ববিদ্যালয়ে, আপনার এই পত্রিকাতেই যুগান্তর অথবা সমকাল আমার মনে নাই, তখন একটা তর্ক চলছিল। তখন উনি বলে কি, বাংলা আমার মায়ের ভাষা, এইটা নিয়ে আমি মার সাথে কথা বলবো, হাইকোর্টে আইনে এটাকে কলঙ্কিত করবো না। লিখছেন ফেব্রুয়ারি মাসে, একটা 2টা লেখা লিখছে। তো এই হচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষিত লোকদের আইডিয়া। ওরা মনে করি ইংরেজি থাকলে ভাষা পবিত্র থাকবে হাইকোর্টে, এবং সেটা চলছে কোন 52 সনের ভাষা আন্দোলনের 50-60 বছর পরে। তো এখন আমি একটা কথাই বললাম, যদি আপনি এখানে নাগরিক ভবনের কথা বলেন, আমি শুরু করছি গণ অভ্যুত্থানের মাঝখানে যে হাইফেন দিয়েছেন, হাইফেন না দিলেও চলে, হাফ রাখলে চলে, কিন্তু গণর সাথে অভ্যুত্থান লাগিয়ে দেওয়া যায় না, কারণ অটা তখন অন্তস্তীয় হয়ে যাবে। এইটা দিয়ে কোনো শব্দের মাঝখানে বসানো যায় না, এটা স্বরীয় দিয়ে শুরু হয়, এটা অন্তস্থ হয় না, এই জন্য আলাদা রাখতে হবে আপনাকে। হাইফেন দিয়ে আপনি বেঁচে গেছেন ইজ্জতে, কবি মানুষ।